এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণী 2016 সালের বৃত্তি পরীক্ষা যে কোশ্চেন পেপারটা হয়েছিল সেটা নিয়েই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখো, এই 2016 সালের কোশ্চেন পেপারে গ্রামারের পোর্শনটা কিন্তু এর আগে আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেল এসো কিছু শিখি বৃত্তি পরীক্ষার প্লেলিস্ট সার্চ করে দেখে নিতে পারো। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পাও। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে আলোচনাটা শুরু করা যাক। দেখো, তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু 100 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তো সবার প্রথম কোশ্চেন কি বলেছে, একের দাগে দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, 8 নাম্বার করে 4টে কোশ্চেন করতে হবে, 32 নাম্বার। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, একের ক বলছে, আমি নিজেও বোতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। এখানে বক্তাকে, কার লেখা কোন রচনার অংশ, বোতকে, তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি, বক্তার চোখে দেখা বোতর শারীরিক গঠনের পরিচয় দাও। 1+2+1+2+2 সমান হচ্ছে 8 নাম্বার। তো চলো আমরা উত্তরগুলো করে নিই। তাহলে প্রথমটা কি বলেছে, বক্তাকে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, উদ্ধৃত অংশটির বক্তা হলেন লেখক নিজেই। কি বললাম, উদ্ধৃত অংশটির বক্তা হলেন লেখক নিজেই। তারপরে বলেছে কার লেখা, কি লিখব, উদ্ধৃত অংশটি অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পের অংশ। তারপর বলছে বোতকে, লিখব হলো, বোতো হলো আমাজনবাসীদের ধারণা অনুযায়ী তাদের রক্ষাকর্তা দেবতা। নেক্সট কোশ্চেন বলেছে তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি। এবার দেখো কি লিখব, বোতো সম্পর্কে আমাজনবাসীদের প্রচলিত বিশ্বাসটি হলো বোতোই নাকি আমাজনের বিপদে আপদে মানুষকে রক্ষা করে এবং বোতোর দেখা পাওয়া নাকি সৌভাগ্যের ব্যাপার। তারপরে বলেছে বক্তার চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও। তাহলে এটার উত্তর কি লিখব, দেখো, বক্তার চোখে দেখা বোতোর শারীরিক গঠন এমন ছিল যে বোতো হলো খুব লম্বা মতো একটা প্রাণী, তার নাক ও ঠোঁট দুটো খুব সরু, লম্বায় প্রায় 1.5 হাত, মস্ত বড় মাথা, এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড়, আর এর ল্যাজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে, গায়ের রং গোলাপি রঙের। ঠিক আছে, এই কোশ্চেনটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলছে এইভাবে জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে, কোন রচনার অংশ, লেখককে, জ্যোতি কিভাবে বিপদকে তুচ্ছ করতে শেখে, তার সত্যি কথা বলার সাহসের পরিচয় কোন ঘটনায় প্রকাশ পায়। 1+1+3+3 8 নম্বর। তাহলে প্রথম বলেছে কোন রচনার অংশ, লিখব উদ্ধৃত অংশটি বাঘাযতীন গল্পের অংশ, লেখককে, লিখব লেখক হলেন পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বানানগুলো খুব কিন্তু ভালোভাবে তোমরা দেখে নেবে। জ্যোতি কিভাবে বিপদকে তুচ্ছ করতে শেখে, তাহলে কি লিখব, দোষী ছেলে জ্যোতি সারাদিন অপেক্ষার পর যখন দিনের শেষে মায়ের সাথে গরুই নদীতে স্নান করতে যায়, তখন তার মা শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্র মুষ্টিতে ধরে ছেলেকে ছুঁড়ে দেন জোয়ারের জলে। ঢেউগুলো ফনা মেরে ঝাঁপিয়ে পড়ে, আর আপ্রাণ লড়তে লড়তে জ্যোতি যখন প্রায় অবসন্ন হয়ে পড়ে, তখন সুপটু সাঁতারুর মতো তার মা তীরের বেগে এগিয়ে এসে তাকে তুলে নিয়ে যান। এইভাবে জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে। নেক্সট বলছে দেখো, তার সত্যি কথা বলার সাহসের পরিচয় কোন ঘটনায় প্রকাশ পায়। তো চলো দেখি কি লিখব। দেখো, আমরা এভাবে লিখব, জ্যোতি তার স্কুলে পড়াকালীন একদিন খেয়াল করলো যে তার স্কুলের গায়ে একটি কাঁঠাল পেকেছে। সহপাঠীদের প্রত্যেকেরই সেটা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কেউ সাহস পাচ্ছিল না। জ্যোতি একদিন স্কুল শেষে বন্ধুদের ডেকে সেই পাকা পাকা কাঁঠাল পেড়ে মহা ফুর্তিতে সবাই মিলে খেলো। পরদিন হেডমাস্টারের কাছে নালিশ যাওয়ায় তিনি প্রত্যেক ক্লাসে জিজ্ঞেস করলেন কে এই কাজটি করেছে, কিন্তু প্রত্যেকে যখন জবাব দিতে অস্বীকার করে, তখন জ্যোতি স্যারকে সত্যি কথা বলে দেয় এবং বলে যে যেহেতু সেগুলো তাদের স্কুলের গাছ, তাই ওগুলো পেড়ে খাওয়াকে চুরি বলে না।
এই ঘটনার মধ্যে দিয়েই জ্যোতির সত্যি কথা বলার সাহসের পরিচয় পাওয়া যায়। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। উদ্ধৃতিটি কোন রচনার থেকে নেওয়া হয়েছে? কে কাকে কথা বলেছে? এর পরের ঘটনাটি সংক্ষেপে নিচের ভাষায় লিখো। 1 + 1 + 1 + 5 8 নাম্বার। তাহলে ফার্স্ট কোশ্চেন বলেছে উদ্ধৃতিটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে, কি লিখবো? উদ্ধৃত অংশটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প থেকে নেওয়া হয়েছে। কে কাকে কথা বলেছে? উদ্ধৃত কথাটি ছাগলছানা শেয়ালকে বলেছে। এর পরের ঘটনাটি সংক্ষেপে নিজের ভাষায় লেখো। তাহলে চলো এবার ঘটনাটা দেখি। ছাগলছানা যখন শিয়ালের কাছে নিজেকে সিংহের মামা নরহরি দাস বলে পরিচয় দিয়েছিল, তখন শিয়াল ছাগলছানার কথা শুনে এমন ছুট দিয়েছিল যে সে একেবারে বাঘের কাছে গিয়ে নিঃশ্বাস ফেলে। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, শিয়াল একটু আগে গিয়েই আবার এত তাড়াতাড়ি ফিরে কেন এলো? তখন সেই শিয়ালটি কাঁপতে কাঁপতে তাকে বলেছিল, তার গর্তে নরহরি দাস বলে কেউ একজন এসেছে এবং তার নাকি 50 বাঘে এক এক গ্রাস। একথা শুনে বাঘ রেগে গিয়ে শিয়ালকে লেজে বেঁধে ছাগলছানার গর্তের কাছে উপস্থিত হয়। ছাগলছানা শিয়ালকে দেখে যখন বলে সে তাকে 10 বাঘের কড়ি দিয়েছে, তা শুনে বাঘ এমন ভয় পায় যে 25 হাত লম্বা এক একটা লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ পালিয়ে যায়। এমন করেই সারা রাত ছোটাছুটি হয় এবং সকালে ছাগলছানা বাড়ি ফিরে আসে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন বলছে, গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি, আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনো দিন সে কষ্ট সহ্য করেছে কিনা। উদ্ধৃত অংশটি কার লেখা, কোন রচনার অংশ? আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? কিসের জন্য তারা এই কষ্ট সহ্য করেছেন? তাদের কষ্টের বর্ণনা দাও। 2 + 1 + 1 + 4 8 নাম্বার। ফার্স্ট বলেছে দেখো উদ্ধৃত অংশটি কার লেখা, কোন রচনার অংশ। তাহলে লিখব উদ্ধৃত অংশটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পের অংশ। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? তাহলে উদ্ধৃত অংশে আমরা বলতে স্কট ও তার দলের লোকজনদের কথা বলা হয়েছে। নেক্সট বলেছে কিসের জন্য তারা এই কষ্ট স্বীকার করেন, কি লিখব? ইংল্যান্ডের গৌরব অর্জন ও দক্ষিণ মেরু অভিযানে সফল হওয়ার জন্য তারা এই কষ্ট স্বীকার করেছিলেন। তাদের কষ্টের বর্ণনা দাও। দেখো কি লিখব? দক্ষিণ মেরু থেকে ফেরার সময় তাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল যখন বরফের ঝড় শুরু হয়। দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই তারা দেখতে পায়নি, শুধু বরফের বৃষ্টি তাদের ওপর দিয়ে বয়ে গিয়েছিল। তারা পথ হারিয়ে ফেলেছিল। দিনের পর দিন আবহাওয়া ক্রমাগত খারাপ হতে থাকে এবং তারা ক্রমশ মৃত্যুমুখী হয়ে পড়ে। নেক্সট কোশ্চেন কি আছে? জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলেন, আমরাও হাফ ছেড়ে বাঁচলাম। কার লেখা, কোন গদ্যের অংশ? তার লিখব উদ্ধৃত অংশটি পুণ্যলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পের অংশ। জ্যাঠামশাই হেসে উঠলেন কেন? এবার দেখো কি লিখব। পটগুলটিস খেলার একদলা মাটির গোলা সিঁড়ির ছাদের তলার দিকে আটকে যায়। জ্যাঠামশাই যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছিলেন, তখন সেখান থেকে একদলা তার সামনে পড়ে। চমকে উঠে তিনি গুরুগম্ভীর গলায় চাকরকে ডাকেন এবং চাকর সিঁড়ির আলোটা জ্বালতেই দেখা যায় একতাল থলথলে কালো মতো কি একটা জিনিস। তিনি ধমক দিয়ে চাকরকে জিজ্ঞেস করেন, এগুলি কোত্থেকে এলো? এই প্রশ্নের উত্তরে চাকর বলে, ছেলেরা কিছু একটা খেলছিল। তখন তিনি উপর দিকে তাকিয়ে ছাদের ছিঁড়ি দেখে হেসে উঠলেন। ঠিক আছে। নেক্সট বলেছে বক্তা হাফ ছেড়ে বাঁচলেন কেন? এর উত্তরে কি লিখব? দেখো, কথকের জ্যাঠামশাই ছিলেন খুব রাগী, তারা ওনাকে ভয়ও পেতেন। পটগুলটিস খেলতে গিয়ে মাটির একদলা যখন ছাদে আটকে যায়, তখন লেখকরা ভেবেছিল জ্যাঠামশাই এসে হয়তো তাদের খুব বকাবকি করবে। কিন্তু জ্যাঠামশাই যখন ফিরে এসে দেখলেন যে তার সামনে একদলা মাটি কোথা থেকে যেন এসে পড়ল, তখন চাকরকে জিজ্ঞেস করায় চাকর ছাদের অবস্থা তাকে দেখানোয় তিনি প্রথমে রেগে গেলেও পরে যখন হেসে ওঠেন, তখন বক্তারা হাফ ছেড়ে বাঁচেন।
তাহলে দেখো এই উম অবধি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি নেক্সট যে পদ্যের তোমাদের কোশ্চেনগুলো আছে নেক্সট ভিডিওতে ওইগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। প্রত্যেকে অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে। ব্যাকরণ পোর্শনের ভিডিও আমি এর আগে দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর পার্ট 3 ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো চলো আজকের মতো এখানেই টাটা।